স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তব্যের কিছু অংশ আপনাদের আমরা দেখাবো, যেখানে তিনি বলছেন আমাদের দেশে সংকীর্ণতার কোনো জায়গা নেই এবং সংকীর্ণতা ভারতীয় সংস্কৃতির চিহ্ন হতে পারে না, একথা তিনি বলছেন। কারো বিচারধারায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে চাই না। ন্যাশনাল লাইব্রেরিতে শব্দের জাদুঘর শব্দালোকের উদ্বোধন করে এই বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছেন। हमारे यहाँ संकुचितता का कोई भाव उत्पन्न हो ही नहीं सकता। संकुचितता ये भारतीय संस्कृति का कदापि चिन्ह नहीं बन सकती, परंतु हमारा जो है इसको आगे बढ़ाना, उसमें शर्म नहीं होनी चाहिए। हमने कभी विचारों पर पहरा नहीं लगाया। श्रुति के साथ संवाद हुआ, दर्शन के साथ शास्त्रार्थ हुआ और परंपराओं के साथ हमने निरंतर नवाचार को स्वीकारा है। हमने नवाचार से कभी परहेज नहीं किया, भागे नहीं है। हम ऐसे लोग हैं जो कुछ भी शुभ आया इसको स्वीकार किया और हमारे शुभ के साथ मिलाकर शुभ का प्रभाव बड़ा 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 करते गए। जब अंदर कोई कहता है कि विश्व में सबसे पहला शब्द कौन सा बोला गया होगा, और जब ओमकार आता है तो हमें भी लगता है कि ओमकार ही विश्व का सबसे पहला शब्द होगा। जब माँ की लोरियां अपने भाषा में हम सुनते हैं तो हमें भी अपनी माँ की याद दिला देती है। অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট থেকে এখানে স্বস্তি পেয়েছেন, কারণ স্থগিতাদেশ দেওয়া হয়েছে আমডাঙ্গায় তার অফিস ভাঙার ওপরে। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো পদক্ষেপ নয়, বজায় থাকবে স্থিতাবস্থা। নির্দেশ বিচারপতি রাজা বসু চৌধুরীর। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট। হাইকোর্টের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো পদক্ষেপ নয়, বজায় থাকবে স্থিতাবস্থা। কৌস্তব আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। কৌস্তব, হাইকোর্টের তরফ থেকে কি বলা হচ্ছে নির্দিষ্ট করে স্থগিতাদেশ দেওয়ার সময়? দেখো, আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে বুলডোজার চালানোয় আপাতত স্থিতাবস্থা জারি রাখলো কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে কোনো কিছু সেখানে হাত দেওয়া যাবে না, অর্থাৎ কিনা যেরকম ভাঙা যাবে না, পাশাপাশি ওইটা আবার যে জায়গায় পড়ে রয়েছে সেখানে কিন্তু কোনো কিছু ভেতরে কিছু নিয়ে যাওয়া বা সরানো বা অন্য কিছুও করা যাবে না। যেই অবস্থায় রয়েছে এই মুহূর্তে ঠিক সেই অবস্থাতেই কিন্তু সেই দলীয় কার্যালয়টি রাখা হবে, এমনটাই কিন্তু জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে এই যে আমতলায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলীয় কার্যালয়ে যে বুলডোজার চালানো হয় সেই বিষয় কিন্তু তুমি দেখো বারবার করে অভিযোগ উঠে এসেছে যে সেই দলীয় কার্যালয়টি বেআইনি এবং অনুমোদিত প্ল্যান ছাড়াই গড়ে উঠেছিল এবং জিলা প্রশাসনের তরফ থেকে 7 দিনের ব্যবধানে 2বার নোটিশ দেওয়া হয় এবং তারপরেও কিন্তু তার কোনো সদুত্তর না আসায় কিন্তু আমরা দেখলাম যে গতকাল কিন্তু সেখানে জেলা প্রশাসনের তরফ থেকে সেখানে বুলডোজার চালানো হয় এবং তা ভাঙার কাজ শুরু হয়। এবং তারপর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সংস্থা লিভস অ্যান্ড বাউন্ডসের তরফ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয় এবং সেটাকে এবং তাদের দাবি যে তাদের কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কেন সেইটা ভাঙা হচ্ছে। এবং তারপরেই কিন্তু বিচারপতি রাজা বসু চৌধুরী তার এজলাসে আজকে সেই মামলার শুনানি চলে এবং তারপর কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দিচ্ছে যে আপাতত এই জুলাই মাস পর্যন্ত যা পরিস্থিতি তাতে স্থিতাবস্থা থাকলো এবং জুলাই মাস পর্যন্ত তাতে কোনো হাত দেওয়া যাবে না। ধন্যবাদ। বুলডোজার কালচারও আমি সাপোর্ট করি না, কারণ একটা পার্টি অফিস মানে এতগুলো লোকের যোগাযোগের কেন্দ্র এবং সেটা যদি এই অবস্থায় ভাঙা সিস্টেম হয় বা আগুন লাগানোর সিস্টেম হয় তাহলে এই প্রতিশোধ নেওয়ার রাজনীতি তো কন্টিনিউ করবেই। যেমন র্যাগিং হয় না, একটার পর একটা পরের জেনারেশন করে, তো সেটা আমার মনে হয় না খুব ঠিক। একদিকে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, সেই খবর দেখালাম, অপরদিকে অস্বস্তিও পেয়েছেন, এমন খবর এবার আপনাদের দেখাবো। আরও অভিযোগ থানায় এবার দায়ের করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেকের বিরুদ্ধে বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ থানায় দায়ের হয়েছে। আমতলার অফিসে বুলডোজার চলার পর এই হুমকির অভিযোগ। সৌভিক আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। সৌভিক, কি অভিযোগ করা হয়েছে থানায়?
দেখো, গতকালকের আমতলায় অভিষেক ব্যানার্জির যে কার্যালয়, সেই কার্যালয় যখন ভাঙা শুরু হয় সেই সময় কিন্তু অভিষেক ব্যানার্জি একটা প্রেস মিট করে। সেখানে ক্যামেরার সামনে তিনি বিজেপি কর্মীর উদ্দেশ্যে হুমকি দেন। তিনি যেমনটা জানান যে 2031 সালের যে পদ্ধতিতে তার পার্টি অফিস, তার কার্যালয় ভাঙা হচ্ছে, ঠিক সেম পদ্ধতিতে বিজেপির কার্যালয় ভাঙা হবে। এবং এই বক্তব্যের পরে আজকের স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ সর্দার, তার নেতৃত্বে বেশ কয়েকজন বিজেপি কর্মী তারা কিন্তু গেছিলেন বিষ্ণুপুর থানা, এবং সেখানে একটি অভিযোগ জানানো হয় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে গতকালকে তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ। যেভাবে সাধারণ মানুষ থেকে পার্টি কর্মী এবং ওখানে যারা উপস্থিত ছিল সাধারণ উৎসুক জনতা, তাদের প্রত্যেকের বিরুদ্ধে হুমকি দেওয়ার ফলে তাদের যে পরবর্তী সময়ে যদি কোনো বিপদ হয় তার জন্য উনি দায়ী থাকবেন, এটাই আমরা অ্যাডমিনিস্ট্রেটরকে বলে দিলাম। এমপি মাননীয় অভিষেক ব্যানার্জির নামে, যিনি হুমকিটা দিয়েছেন তার নামেই অভিযোগ করলাম। এক মহিলার কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র পাওয়া গিয়েছে, কার্তুজ পাওয়া গিয়েছে 200 রাউন্ড। উত্তর 24 পরগনার অশোকনগরে এই মহিলার খোঁজ পায় পুলিশ, আর তার কাছ থেকে উদ্ধার হয়েছে 200 রাউন্ড কার্তুজ। আপনাদের জানায় 6টি স্টার লোগোর 7mm পিস্তল আর নগদ টাকাও পাওয়া গিয়েছে। নৈহাটি রোড ধরে পিছু নিয়ে অশোকনগর 8 নম্বরে এসে মহিলাকে পাকড়াও করে সিআইডি। ধৃত মহিলার নাম পূজা বিশ্বাস। দেখলাম, তখন দেখলাম পুলিশের লোকজন আছে এবং ধৃত যে সেখানে বসে আছে। কে মহিলা না পুরুষ? মহিলা। কি উদ্ধার হয়েছে? অনেকগুলো আর্মস উদ্ধার হয়েছে, গুলি আছে তার মধ্যে। একজন মহিলাই তোমার ধৃত, আর বাদ বাকি সব অফিসাররা ছিলেন, আর এখানে যারা কাজ করে ওরা ছিল। ওরাই প্রথমে আগে দেখেছে করে, আমরা পরে। আপনি কি এখানে নেমেছিলেন না ওনাকে গাড়ি থেকে নামানো হলো? না, শুনলাম ইনফরমেশন অনুযায়ী নামানো হয়েছে করে। কি গাড়িতে ছিল? টেম্পো শুনলাম। ম্যাজিক। হ্যাঁ, টেম্পো বা ম্যাজিক এরকম কিছু। মানে আমরা প্রতিবেশী হিসাবে সত্যি একটা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি কাজে আসি, কাজে আসার সময় দেখেছি এই অবস্থা, এখানে এরকম এত ভিড় রয়েছে, এটাই দেখেছি। কি হচ্ছিল? কিছুই হয়নি, যে যাকে যে বোনটাকে ধরেছে উনি বসেছিল, আর বাকি যারা অফিসার সবাই এখানে দাঁড়িয়েছিল। কি গাড়ির থেকে নামালো ওনাকে? আমি তখন ছিলাম না, তার আমি পরে এসেছি। অনেক কি উদ্ধার হয়েছে মহিলার থেকে? দেখাই তো যাচ্ছে এখন আপাতত বন্দুক এসব উদ্ধার করেছে। কারা ধরলো? আমাদের থানা অফিসারে ধরেছে, তুমি জানি না কোথায় ধরেছে, কি করে ধরেছে। এখন প্রশ্ন, এই অস্ত্রগুলো কোথা থেকে এই মহিলা নিয়ে আসছিল, কোথায় যাচ্ছিল? সিআইডি গোপন সূত্রে খবর পেয়ে এই মহিলার পিছু নেয় আর তারপর তাকে পাকড়াও করে। বিহারের জামালপুর থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসছিল এই পূজা বিশ্বাস বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। আরও জেরা করা হচ্ছে, আরও কিছু জানার চেষ্টা করা হচ্ছে, কারণ এই অস্ত্রের হাত বদল হওয়ার কথা ছিল হাবড়ায়, এমনটাও জানা যাচ্ছে। সুশোভন আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুশোভন, কিভাবে সিআইডি এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে যে বিহারের জামালপুর থেকে নিয়ে আসা হচ্ছিল, হাবড়ায় এটা হাত বদল হওয়ার কথা ছিল, কিভাবে ট্র্যাক করলো সিআইডি এই মহিলাকে? আর কি তথ্য সিআইডির কাছে আছে? দেখুন, সিআইডি সূত্রে খবর যে বিহারের জামালপুর থেকে এই অস্ত্র একেবারে ব্যান্ডেল স্টেশন চলে আসে, সেখান থেকে নৈহাটি স্টেশনে চলে আসে। এই অভিযুক্ত নৈহাটি স্টেশন থেকে একটি ম্যাজিক গাড়ি করে অশোকনগর চলে যায়। মূলত তার উদ্দেশ্য ছিল যে অস্ত্রগুলো সেগুলো ডেলিভারি করার কথা ছিল হাবড়ায়, কিন্তু তার আগেই কিন্তু পুলিশ ধরে। এবার এই জায়গায় জানতে চায় যে এই বিপুল পরিমাণ অস্ত্র কারা কিন্তু সেই জায়গাটা, কারণ এখনো পর্যন্ত খবর এই অভিযুক্ত তিনি কিন্তু আগেও অস্ত্র সরবরাহ করেছেন। তার যে রেকর্ড দেখে কিন্তু তদন্তকারীরা এই মুহূর্তে মনে করছেন যে আরো গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলো তারা তুলে ধরতে পারবেন। ধন্যবাদ সুশোভন। আমাদের এই ধরনের অবৈধ অস্ত্র কারখানা এবং অস্ত্র ব্যবসার কেন্দ্র হিসেবে গঠন হয়ে গেছে, কেন্দ্র হিসেবে তৈরি হয়েছে। এখন আমাদের নতুন সরকার এসে তাকে ভাঙার চেষ্টা করছে। আমাদের সিআইডি ভালো কাজ করেছে, কিন্তু সিআইডি অফিসারদের আমি আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, কারণ এই বন্দুকগুলির সংস্কৃতি থেকে পশ্চিমবঙ্গকে বের করে নিয়ে এনসিপিআই তারাও এবার শহীদ দিবস পালন করছে। 21শে জুলাইয়ের শহীদ দিবস তারা দিল্লিতেই পালন করবে, কলকাতা বা ধর্মতলা নয়। দিল্লিতেই কর্মসূচি পালন করবে সুদীপ কাকলিরা। শহীদ তর্পণে দিল্লিতে রাজঘাটে প্রার্থনা করবে এনসিপিআই।
প্রত্যেক বছর শহীদ দিবসটা পালন করতে করতে এবং সেই সেন্টিমেন্টটা আমাদের আছে, আমাদের কর্মীদেরও আছে, আমাদের সঙ্গে অনেক কর্মীরাও এসেছেন। সুতরাং আমরা কিন্তু এই শহীদ দিবসটা 21শে জুলাই, যেহেতু এখানে বাদল অধিবেশন চলবে, আমরা দিল্লিতেই রাজঘাটে গিয়ে স্মৃতি তর্পণ করব সেই সকল কর্মীদের যারা প্রাণ হারিয়েছিল, যাদের রক্তের বিনিময়ে পশ্চিমবাংলায় সেখানে ক্ষমতা বদল হয়েছিল এবং আজও কিন্তু আমাদের স্মৃতিতে তারা রয়েছেন। শুধু 21শে জুলাই শহীদ নয়, সর্ব ধরনের যারা শহীদ, কখনো কার্গিল যুদ্ধে প্রাণ হারিয়েছে, কখনো স্বাধীনতা সংগ্রামে, সকলকে আমরা শ্রদ্ধা জানাবো 21শে জুলাই রাজঘাটে। দেখুন, বিষয়টা হচ্ছে যে 15 বছর যে দলের জন্য আমি প্রায় 40 বছর দিয়েছি এবং তৎকালীন মুখ্যমন্ত্রীর সাথে 40 বছর ধরে বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি বাংলায়, যেখানেও হত্যা হয়েছে, যেখানে শহীদ হয়েছে। সেই যে অন্যায়টা হয়েছিল, তার পূর্ববর্তী সরকার যখন বামফ্রন্ট সরকার ছিল, সেই অন্যায়ের প্রতিকার কিন্তু মানুষ পায়নি, শহীদ পরিবার পায়নি এবং আমরাও জবাব পাইনি যে কেন গুলি চালানো হয়েছিল 21শে জুলাই। সেটা আমি এই বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছি এবং যে কমিশন হয়েছিল আমাদের জাস্টিস চট্টোপাধ্যায়ের, সেই কমিশনের রিপোর্টটাও চেয়েছি যে সেটা জনসম্মুখে আসুক এবং যারা দোষী তাদেরকে যথাযথ শাস্তি যাতে দেওয়া হয়। তারাই এই বড় বড় কথা বলছে, তারাই কিন্তু 4ই মে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী নন, সরকারটা ঘটনাচক্রে বদলে গেছে, তারপরে এইসব বড় বড় কথা শোনা যাচ্ছে। এরা তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই তো দিদি 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 যুবরাজ 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 করে ঘুরেছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতেন, তৃণমূলের সরকার থাকতো, আজকে যারা বড় বড় কথা বলছে আলাদা অমুক আলাদা তমুক, তারা হতো, তারা তো সেই মমতাদির পাশেই থাকতেন। সাংসদরা লজ্জা ঘেন্না আছে কোনো? 24 সালে ভোটে জিতেছেন 5 বছরের জন্য, অ্যান্টি বিজেপি ভোটে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়ে জিতেছেন। আপনাদের 5 বছরের মেয়াদ, তার সঙ্গে রাজ্য সরকারের কি সম্পর্ক? আজ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই, সঙ্গে সঙ্গে আপনারা আজকে প্রো বিজেপি এনডিএ শরিক হতে হবে। কোন দলে আছেন এই মুহূর্তে জিজ্ঞেস করলে নাম বলতে পারবেন না, একবারে সবাই হোঁচট খেয়ে যাবেন। সোমবার সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে, তার আগে ডেরেক ওব্রায়ান প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন। দুটো ইস্যু তার এই চিঠির মধ্যে রয়েছে, একটা ডিলিমিটেশন আর একটা হচ্ছে বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ সংক্রান্ত সংশোধনী বিল। তাতে আপত্তি তৃণমূল কংগ্রেসের আছে, সেটা জানিয়েছেন এবং তিনি বলছেন বিল পেশের আগে সর্বদল বৈঠক ডাকা হোক।